বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত আজকের অনলাইন ক্লাস আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আশা করি মহান স্রষ্টার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো, পরিবারের সবাইকে নিয়ে। আমরা বিশেষ এক ক্রান্তিকালের মধ্যে আছি। এই সময়ে সরকারের যে দিক নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বাইরে কোনো জনবসতি, যেখানে ঘন জনবসতি আছে অথবা বাজার বা লোকালয়ের স্থানে সর্বদা মাস্ক পরবে এবং নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। সরকারের এই দিক নির্দেশনাগুলো যথাযথভাবে যখন তুমি মানবে, তোমার আশেপাশের মানুষগুলো মানবে, তখনই আমরা এই মহাক্রান্তিকালকে আমরা জয় করতে পারবো। আমাদের উপর আল্লাহর অশেষ রহমত সৃষ্টি হবে এবং আমরা এই করোনার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এখন আর কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে যাই। ইতিমধ্যে আমরা পদার্থবিদ্যা প্রথম পত্রের 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যার কতগুলো টপিকস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। তো এই পৃথিবীতে বিভিন্ন রকমের বল আছে। আমরা মহাকর্ষ বল, তারপরে তোমার তড়িৎচুম্বকীয় বল, নিউক্লিয় বল, ঘর্ষণ বল, বিভিন্ন বল সম্পর্কে আমরা জানি। এখন কেন্দ্রমুখী বল কোনগুলো বা কেন্দ্রবিমুখী বল? কেন্দ্রমুখী বলের আরেকটা নাম হচ্ছে অভিকেন্দ্র বল, আর কেন্দ্রবিমুখী বলের অপর আরেকটি নাম হচ্ছে তোমার অপকেন্দ্রী বল। এই বলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি আমরা কেন্দ্রমুখী বলটাকে। তো নিউটনের গতির প্রথম সূত্রে আমরা পড়েছিলাম কি ছিল সেটা, যে বাইরে থেকে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল সুষম বেগে চলতে থাকে, অর্থাৎ বেগের মানের কোনো পরিবর্তন হয় না বাহ্যিক বল প্রয়োগ না করলে। এখন আমরা যখন কোনো বৃত্তাকার পথে চলবো অথবা যখন কোনো ঢালু পথে আমরা যাব, তখন আমরা কি সবসময় একই নিয়ম অনুসরণ করব? গাড়ি চলার সময় বা সাইকেলে চলার সময় অথবা ট্রেন অথবা গাড়ি চলার সময় কি আমরা একই নিয়ম অনুসরণ করব, নাকি আমরা ভিন্ন কোনো নিয়ম অনুসরণ করব? সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কেন্দ্রমুখী বল কোনটা? তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে যখন কোনো বস্তু কোনো বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরতে থাকে, তখন বস্তুর কেন্দ্রের দিকে একটি বল প্রযুক্ত হয়ে বস্তুটাকে কী করে বৃত্তাকার গতিতে চলতে সহায়তা করে। কি বলছি আমরা? যখন কোনো বস্তু বৃত্তাকার গতিতে, অর্থাৎ বস্তুর গতিটা যদি বৃত্তাকার হয় এবং বস্তুটা যদি সমদ্রুতিতে চলে, বৃত্তাকার গতিতে বস্তু সাধারণত সমদ্রুতিতে চলে, এটাই নিয়ম। তো সমদ্রুতিতে বৃত্তাকার গতিতে গতিশীল কোনো বস্তু যখন চলে, তখন ওই বস্তুর কেন্দ্রের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা নিট বল প্রযুক্ত হয়ে বস্তুটাকে বৃত্তাকার গতিতে চলতে সহায়তা করে। বস্তুর উপর প্রযুক্ত এই নিট বলটাকে বলা হয় কি তোমার কেন্দ্রমুখী বল। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন তুমি একটা দড়ির এক প্রান্তে তুমি একটা বস্তু রাখছো, একটা বস্তুকণা রেখেছো বেঁধে, আরেক প্রান্ত তোমার আঙ্গুলের মধ্যে তুমি দিয়ে এটাকে ঘোরাচ্ছ, তাহলে কী হবে? এখানে একটা বৃত্তাকার গতির সৃষ্টি হবে। তাহলে এখন এই যে দড়ি বা সুতার যে একটা টান, এই টানটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর এর বিপরীত দিকে আরেকটা বল নিউটনের গতির 3য় সূত্র অনুযায়ী কাজ করে, সমান এবং বিপরীত। সেটা কেন্দ্রের বিপরীত দিকে যে বলটা হয় সেটাকে বলে কেন্দ্রবিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল কোনটা সেটা আমরা বুঝলাম, যে যখন কোনো বস্তু বৃত্তাকার গতিতে সমদ্রুতিতে চলে, তখন যে নিট বল বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুটাকে বৃত্তাকার গতিতে ঘুরতে সহায়তা করে, তাকেই বলা হয় কেন্দ্রমুখী বল। আমরা 3য় অধ্যায়ে আমরা পড়েছিলাম কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ এটা ছিল কত? A = b²/r। এখন আমাকে যদি বলা হয় তাহলে কেন্দ্রমুখী বল কোনটা? কেন্দ্রমুখী বল হচ্ছে
মুখী বল F সমান সমান বল ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে ভর হচ্ছে যদি বস্তুর ভরটা m হয় আর ত্বরণটা কত কত b²/r। তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে কত F = mv²/r। আবার আমরা জানি কত b = কত ওমেগা r। তাহলে m ওমেগা² r। তাহলে এইটা হচ্ছে কেন্দ্রমুখী বলের রাশিমালা। এই কেন্দ্রমুখী বলের সমান এবং বিপরীত আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী ত্বরণ বলে আমরা সেটাকে ব্যাখ্যা করব, জানবো। সে তাহলে দুটো বল আমরা পাচ্ছি, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, কেন্দ্রমুখী বল একটু ছবির মাধ্যমে যদি আমরা একটু দেখি, তাহলে এখন লক্ষ্য করো কেন্দ্রমুখী বলটাকে আমরা যদি একটু দেখি, তাহলে মনে করো এখানে এই একটা দিক, কেন্দ্রমুখী কেন্দ্রের দিকে যেটা, এইটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এটা কি কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। আর এটা কি, এই যে যেটা, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। যেমন সূর্যের চারদিকে গ্রহগুলো কি করে ঘুরে, তাহলে এই যে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো এই বলের এটা দিকে, এই গ্রহগুলোর ইয়াটা কোন দিকে থাকবে, গ্রহের সূর্যের দিকে, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে থাকবে এটার দিকটা। আর এই বলের সমান এবং বিপরীতমুখী আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে কেন্দ্রের বিপরীত দিকে, ব্যাসার্ধ বরাবর কিন্তু কেন্দ্রের বিপরীত দিকে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে আমরা কেন্দ্রমুখী বল কোনটা, কেন্দ্র বিমুখী বল কোনটা, সেটা আমরা এখন জানলাম। এখন আমরা অনেক সময় রাস্তাতে যখন গাড়ি চলে, তখন আমরা দেখি একটা সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে যে সর্বোচ্চ, এটা দুর্ঘটনা প্রবল এলাকা, সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার। এটা কেন লেখা থাকে? এটা এখন যে ড্রাইভার বা যিনি গাড়ি চালান তিনি এটা বুঝেন, কারণ ওনাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে ব্যাখ্যা দেওয়া হয় কেন এগুলো লেখা হয়। কারণ অনেক সময় রাস্তা যখন বাঁক নিতে হয়, তখন বাঁক নেওয়ার সময় ড্রাইভার যদি সতর্ক না হন, তখন বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে, অনেক জানমালের ক্ষতি হতে পারে। এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়, ড্রাইভারদেরকে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া এটা কারা করেন, এটা সড়ক এবং জনপথের যে সকল প্রকৌশলীরা কাজ করেন, ওনারা এই বাঁক নেওয়ার সময় কীভাবে চলবে, কতটুকু গতিসীমা নিয়ে গাড়িটা চলবে, সে সম্পর্কে তারা সতর্ক করে থাকেন। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ রাস্তার ব্যাংকিং। তাহলে বাঁক নেওয়ার সময় ড্রাইভার কীভাবে গাড়িটাকে চালাবেন, কি সতর্কতা অবলম্বন করবেন, এই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে লক্ষ্য করো, যেটা ছবি আমরা রেখেছি, যেটা ছবিতে লক্ষ্য করো যে আমরা উপরে লিখেছি যে অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া, আর 2 নম্বর আমরা লিখেছি ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ির বাঁক নেওয়া। আচ্ছা, তাহলে এখন গাড়ির বাঁক নেওয়া, তাহলে আমরা মনে করি এই যে একটা রাস্তা, এইটা রাস্তা, এখন এই রাস্তা এখানে একটু বাঁক নিতে গেছে গাড়িটা। তাহলে এখন সে কি করছে, এখন এই রাস্তার এই একটা অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, দুইটা পাশ। তাহলে এখানে কি করছে, এখন এই দুইটা পাশ কি করছে, যখন বাঁক নিবে তখন এই দুইটা পাশের একটা পাশ থেকে আরেকটা পাশকে একটু উঁচু করে তৈরি করা হয়। বাঁক নেওয়ার অংশে কি করা হয়, ভিতরের অংশ এবং বাইরের অংশের মধ্যটাকে একটু কাত করে তৈরি করা হয়। কাত করে তৈরি করা হলে কি হবে, তাহলে বাঁক নিতে সুবিধা হবে। তাহলে এই যে প্রসেসটা বা এই যে প্রসিডিউর, এই যে বাঁক নেওয়ার যে প্রক্রিয়াটা করা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। আর এই বাইরের প্রান্ত এবং ভিতরের প্রান্ত যে উঁচু বা নিচু করা হয়,
একটা কোণ করা হয়, এই কোণটাকে বলা হয় কি ব্যাংকিং কোণ। অর্থাৎ যখন কোনো ঢালু বা অসমতল পথে যখন গাড়ি চলে তখন বাঁক নেওয়ার সময় গাড়িকে বা জনগণকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য রাস্তার ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটাকে একটু উঁচু বা ঢাল করে তৈরি করা হয়। একে কি বলা হয়? তোমার রাস্তার ব্যাংকিং বলা হয়। আর এই কোণটাকে বলা হয় কি আমাদের ব্যাংকিং কোণ। আচ্ছা, এখন যখন রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলে তখন গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। এই ঘর্ষণ বলের কারণে কি হয়, গাড়ির ঘর্ষণ বল আমাদের জন্য অত্যন্ত উপকারী একটা বল। এটা গাড়িটা পিছলে যায় না। তাহলে এই পিছলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে কি এখানে এই কেন্দ্রমুখী বলটাকে কি করে, ঘর্ষণ বলটাকে যোগান দেয়। তাহলে আমরা জানি যে কেন্দ্রমুখী বল কত, যে এম ভর বিশিষ্ট কোনো একটি বস্তু যখন বি সমদ্রুতিতে চলে তখন তার কেন্দ্রমুখী বল হচ্ছে কত, F = m v²/r। আচ্ছা, এখন এই বাঁক নেওয়ার যে অনুভূমিক রাস্তায় গাড়ি যখন বাঁক নেবে তখন যে এখানে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। এখন এই ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মান হচ্ছে তোমার এই এর কত হবে, মিউ এম জি। তাহলে মিউটাকে বলা হয় কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এমটা হচ্ছে ভর। তাহলে তাকে কি করতে হবে, গাড়িটা নিরাপদে চালানোর জন্য তাকে এই শর্তে তাকে কি করতে হবে, গাড়ি চালাইতে হবে, গাড়ি চালককে। এখন এখান থেকে তাহলে তাকে তো কতটুকু বেগে তাকে গাড়িটা চালাইতে হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, m v²/r মিউ এম জি। বা এখানে উভয় পক্ষ থেকে আমরা যদি ভাগ করি v² কত মিউ আর জি বা বি। তাহলে নিরাপদে যদি গাড়ি চালাইতে হয়, অর্থাৎ গাড়িটাকে এবং জনগণকে যদি রক্ষা করতে হয়, তাহলে কি করতে হবে, সর্বোচ্চ তাকে গাড়ি চালককে এত বেগে গাড়ি চালাইতে হবে, তাহলেই সে কি করবে, নিরাপদে বাঁক দিতে পারবে। এর যদি বেশি হয় তাহলে কি হবে, গাড়িটা রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যাবে, ফলে বড় রকমের দুর্ঘটনা হবে, যানমালের ব্যাপক ক্ষতি হবে। এই কারণে গাড়ি চালকরা যখন গাড়ি চালাবেন বাঁক নেওয়ার সময় তারা এই নিয়মে তাকে গাড়ি চালাতে হবে। আচ্ছা, এখন আসো, এখন তাহলে যখন সে বাঁক নেবে কত করে, তাহলে একটা দেখুন তার ব্যাগটা কত, সর্বোচ্চ কত হইতে পারে, মিউ আর জি ½ এর সমান কিংবা এর চেয়ে কি ছোট হইতে হবে, তাহলে কি করবে, সে নিরাপদে গাড়িটা চালাইতে পারবে। আচ্ছা, এখন আসো, যদি আমরা এই ব্যাংকিং কোণটা তাহলে কত হইতে দিব, এই ব্যাংকিং কোণের মানটা কত হবে সেটা আমরা একটু দেখি। লক্ষ্য করো, এখানে 1 নম্বর চিত্রটা আমরা লক্ষ্য করি। 1 নম্বর চিত্রে একটা গাড়ি চলতেছে একটা বাঁক নিয়ে একটা রাস্তায়, মনে করো একটা পাহাড়ি একটা রাস্তা, একটা গাড়ি চলতেছে, এ হচ্ছে রাস্তা, এটি হচ্ছে বাইরের প্রান্ত, এটি হচ্ছে ভিতরের প্রান্ত। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এইটাই একটা গাড়ি যাত্রী সহ, গাড়িটার একটা ওজন আছে। আচ্ছা, তাহলে ওজনটা কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে, যে কোনো বস্তুর ওজনটা নিচের দিকে ক্রিয়া করে। আচ্ছা, এখন এখানে এই গাড়ির ভূমি থেকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, যে এখানে গাড়িটা রাখার একটা ওজন তো নিচের দিকে ক্রিয়া করে, আর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, সেটি আর এটি বলে লব্ধি প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে জি বিন্দুতে সৃষ্টি হয় লব্ধি প্রতিক্রিয়া বল। এই জি বিন্দুতে লব্ধি প্রতিক্রিয়া বলটা দুইটি উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে দেখো, এই যে এইটা কি হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, এই উলম্ব উপাংশের সাথে এই যে এখানে এই তলটা, এটা হচ্ছে রাস্তাটা, হ্যাঁ, আর হচ্ছে অনুভূমিক তল। তো অনুভূমিক তলের সাথে রাস্তার তলটা কত কোণ করেছে, থিটা কোণ। এই কোণটাকে কি কোণ বলা হয়, ব্যাংকিং কোণ বলা হয়। তাহলে এখন এই জি বিন্দুতে আইসা কি করলো, এই লব্ধি প্রতিক্রিয়াটা আরটা দুটো উপাংশে ভাগ হইল, একটা হচ্ছে উলম্ব উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। উলম্ব উপাংশ কোনটা, উলম্ব উপাংশ হচ্ছে আমাদের আর cos থিটা। এটা কি হবে, এখানে যে গাড়ির যে ওজন আছে সেই ওজন দ্বারা এটা নিষ্ক্রিয় হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে।
আর এখানে আছে একটা অনুভূমিক উপাংশ আর সাইন থিটা। এটা কি করবে, গাড়িটাকে যে কেন্দ্রমুখী বল আসে সেই কেন্দ্রমুখী বলকে যোগান দিবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা আসো, তাহলে আমরা কি পাইলাম, এখানে জি বিন্দুতে ক্রিয়াশীল আমাদের আর এর তাহলে লব্ধি প্রতিক্রিয়া বল, লব্ধি প্রতিক্রিয়া বল আর এর উলম্ব উপাংশ কত, উলম্ব উপাংশ হচ্ছে আর cos থিটা। এটা কি ওজনটাকে প্রশমিত করবে, সমান সমান এম ডি। আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। আর লব্ধি প্রতিক্রিয়া বল আর এর অনুভূমিক উপাংশ কত, আর সাইন থিটা। সে কি করবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে, সেটা কত, এম বি স্কয়ার বাই আর। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা 2 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে কি হয়, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। তাহলে এটা কত, এম বি স্কয়ার বাই আর ডিভাইডেড বাই কত, এম জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হয় কত, আর আর কাটা যায়, সাইন থিটা বাই কস থিটা সমান কত, টেন থিটা। এখানে হইতেছে কত, এম বি স্কয়ার বাই আর ইন্টু 1 বাই এম জি। এম এম কাটা বা টেন থিটা ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, বা বি স্কয়ার ইজ ইকুয়াল টু আর জি টেন থিটা। তাহলে বা বি সমান সমান রুট ওভার আর জি টেন থিটা। তাহলে নিরাপদে যদি গাড়িটাকে বাঁক নিতে হয় তাহলে গাড়ি চালককে কি করতে হবে, সর্বোচ্চ এই বেগে কি করতে হবে, তাকে গাড়ি চালাইতে হবে, যেখানে থিটাটা কি হয়, ব্যাংকিং কোণ, আরটা হচ্ছে কি বাঁকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণ থেকে আবার দেখো, এখানে আবার থিটা সমান সমান লেখা যায় কত, থিটা সমান সমান tan ইনভার্স বি স্কয়ার বাই আর জি। এখানে আমরা ব্যাংকিং কোণটা বের করতে পারবো, এই সমীকরণ থেকে আমরা ব্যাংকিং কোণ বের করতে পারবো, এবং নিরাপদে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ কত বেগে গাড়ি চালাতে হবে সেটা আমরা বের করতে পারবো। এখন আসো 2 নম্বর যে চিত্রটা আমরা এখানে আঁকছি, যে আমরা বলছি যে বাইরের অংশ এবং ভিতরের অংশটাকে একটু উঁচু করে তৈরি করতে হয়। তাহলে কতটুকু উঁচু করে তৈরি করতে হয় সেটা আমরা দেখার আগে এখানে লক্ষ্য করো, এই যে সমীকরণে এখানে এই ব্যাংকিং কোণটা কিসের উপর নির্ভর করে, দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে এই যে ব্যাগ, যে ব্যাগে চলবে গাড়িটা, নিরাপদে চলবে সেই ব্যাগ, এবং কিসের উপর, আর বাঁকের ব্যাসার্ধের উপর। তাহলে যদি ব্যাগটা বেশি হয় অথবা কি হয়, এই বাঁকের ব্যাসার্ধটা যদি কম হয় তাহলে সে কি করবে, তার ব্যাংকিং কোণটা মানটা কি হবে, বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা কি কি বের করতে পারবো, আমরা ব্যাগের মানটা বের করতে পারবো, এবং ব্যাংকিং কোণটা আমরা বের করতে পারবো, বাঁকের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। এখন আমরা বলছি যে যে দুইটা পাশ, ভিতরের পাশ এবং ভিতরের প্রান্ত এবং বাইরের প্রান্ত কতটুকু উঁচু হবে সেটা যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করবো। লক্ষ্য করো 2 নম্বর যে ছবিটা, 2 নম্বর ছবিতে কি আছে, 2 নম্বর ছবিতে আমরা আজকে একটা ছবি আঁকছি, যে এই হচ্ছে আমাদের রাস্তাটা, ওবি হচ্ছে আমাদের রাস্তার 5টা প্রস্থ, যে ডি প্রস্থের একটা রাস্তা, আর এই ভিতরের এবং বাইরের প্রান্তের যে মধ্যবর্তী যে উচ্চতাটা বা দূরত্বটা এটা হচ্ছে এইচ, আর ব্যাংকিং কোণটা হচ্ছে কত, ডি। আচ্ছা, তো এখন এখানে আমরা যে সাইন থিটা সমান সমান আমরা জানি কত, সাইন থিটা সমান সমান কি, আমাদের দুটো বাহুর অনুপাত, কি অনুপাত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আমাদের এবি, অতিভুজ হচ্ছে কত, ওবি। এখানে ওবি সমান সমান কত, ডি, রাস্তার প্রস্থ, আচ্ছা, আর এবি সমান সমান হচ্ছে এইচ,
এই চৈতসিক দুই প্রান্তের রাস্তার বাইরের প্রান্ত ও ভিতরের প্রান্তের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা এইচ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা সাইন থিটা সমান সমান এবি সমান সমান কত, এবি সমান সমান এইচ আর ওবি লম্ব বাই অতিভুজ নাকি, লম্ব বাই অতিভুজ। তাহলে বা এইচ ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। এইচ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যদি তাহলে বাঁক নিতে যদি যায়, আমাদের কোনো একটা গাড়ি যখন বাঁক নিবে তখন সেই রাস্তাটা কীভাবে তৈরি করবে, তার উচ্চতাটা কত হবে, সেটা উচ্চতাটা হইতে হবে কত, এইচ ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। আবার দেখো যে যদি থিটার মান খুব কম হয়, থিটার মানটা যদি 4 ডিগ্রি চেয়ে কম হয়, তাহলে আমরা জানি কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তখন ওখান থেকে আমরা এই সাইন থিটা সমান সমান আমরা এটা লিখতে পারি যে সাইন থিটা সমান যদি থিটা এটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে টেন থিটা, বা তাহলে আমরা টেন থিটা সমান কত ছিল, বি স্কোয়ার বাই আর সি ইজ ইকুয়াল টু সাইন থিটা কত, তাহলে এইটাও সাইন থিটা সমান সমান লিখতে পারি, সমান সমান কত আমাদের কত, এইচ বাই ডি, এইচ বাই ডি। এই শর্তটা আমরা এখানে কাজে লাগাই দেবো। তাহলে নিরাপদে যদি আমরা কোনো একটা বাঁক অতিক্রম করতে হয়, তাহলে আমাদেরকে কী নিয়ম অনুসরণ করতে হবে সেটা আমরা এই আজকের এই আলোচনার মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম। তাহলে আগামী ক্লাসে আমরা যখন কোনো সাইকেল আরোহী অথবা কোনো একজন দৌড়বিদ যখন কোনো বৃত্তাকার পথ অতিক্রম করেন, তখন উনি একটু কাত হয়ে পড়ে। তাহলে কেন এই কাত হয়ে পড়েন, তাহলে তাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে, এই গাণিতিক ইয়াটা কী হবে, প্রসিডিউরটা কী হবে, সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা পাঠদান কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করব। তার আগে আমরা আবার একটু স্বাস্থ্যবিধিটা একটু জেনে নিই যে আমরা সবাই নিরাপদ দূরত্ব থাকবো, নিরাপদ দূরত্ব অতিক্রম করব, সবাই সবসময় যখন বাড়ি যাব মাস্ক পরব, অপ্রয়োজনে আমরা কোনো গ্যাদারিং বা জনবসতি যেখানে বেশি থাকে সেখানে যাব না, নিজেই সুস্থ থাকব, পরিবারের সবাইকে সুস্থ রাখবো, সবার অনেক অনেক সুস্থতা কামনা করে আজকের অনলাইন পাঠদান কার্যক্রম এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।